অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অনেকের কাছে শুনে থাকি যে মুখের ভেতরটা ড্রাই হয়ে যায়। এই ড্রাই হয়ে যাওয়ার আসলে কারণটা কি? এটা অনেক কারণে হতে পারে। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কজে, আমাদের মুখের মধ্যে যে লালা নিঃসরণ হয়, লালা গ্রন্থি ঠিক মতো কাজ করলো না, তাহলে তার লালা নিঃসরণ কমে আসলে তার মুখটা ড্রাই হয়ে যাবে। কারো যদি ওয়াটার ইনটেক কম হয়, কম পানি খায়, তাহলে তার লালা নিঃসরণও কমে যাবে। তার যেরকম প্রস্রাব কমে যায়, ঠিক একইভাবে লালা নিঃসরণ কমে যায়, ফলে তার মুখটা ড্রাই হবে। কিছু রোগের কারণে হয়, জগরেন ডিজিজ নামে একটা রোগ আছে লালা গ্রন্থির, সেটার কারণে যাদের ডায়াবেটিস হয়, ডায়াবেটিস হলে তাদের লালা নিঃসরণ কমে যায়, তাদের মুখ ড্রাই হয়ে যাবে। কারো যদি এই হেডনেক রিজিয়নে আগে রেডিওথেরাপি দেওয়ার হিস্ট্রি থাকে, সেই রেডিওথেরাপি দেওয়া রোগীদের বেলায় এরকম লালা নিঃসরণ কমে যাবে। ফলে এই যে সিস্টেমিক রোগ এবং লোকাল নানান কারণে, লালা গ্রন্থির সমস্যা, এইসব কারণে তার মুখটা শুষ্ক মনে হতে পারে। স্যার, আলসারটা আসলে কোন পর্যায়ে গেলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং এই আলসার থেকে কোন কোন রোগ হতে পারে বলে আপনার কাছে মনে হয়? মুখে যদি ঘা হয়, সেই ঘা হলে তার একটা কষ্ট হয়, কিছু ঘায়ে ব্যথা হয়, কিছু ঘায়ে আবার ব্যথা হয় না, কিন্তু পেইনলেস থাকে। ব্যথা হওয়া ঘার তুলনায় ব্যথা না হওয়া ঘা আরও বেশি গুরুতর। কারণ হচ্ছে যেটা ক্যান্সার বা ম্যালিগন্যান্ট আলসার যেগুলো, সেগুলো শুরুতেই ব্যথা হয় না। প্রি ম্যালিগন্যান্ট লেশনের শুরুতেই ব্যথা হয় না, কিন্তু একটা অ্যাপথাস আলসার যেটা বলছিলাম, এটায় শুরুতেই প্রচণ্ড ব্যথা হয়, বা অন্যান্য অনেক ঘায়ে ব্যথা হয়। তো যদি ব্যথা হয় তখন তো রোগীরা গুরুত্বের সঙ্গে নেয়, চিকিৎসকের কাছে যায় বা ওষুধ খায়, সেটা একটা দিয়ে। ব্যথা না হলে গুরুত্ব আরও কম দেয়, অথচ ওটাই বেশি গুরুত্ব দেওয়া আরও দরকার। মোট কথা হচ্ছে, মুখে যদি কোনো ক্ষত হয় এবং সেই ক্ষত হলে তার চিকিৎসা নিতে হবে। চিকিৎসককে দেখিয়ে তার কী কারণে ঘা হয়েছে সেটা নির্ণয় করে সেই অনুসারে চিকিৎসা দিবেন। প্রথম অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মাউথ ওয়াশ, বা যদি চিকিৎসক মনে করেন এটা ব্যাকটেরিয়াল, তাহলে অ্যান্টিবায়োটিক, যদি মনে করেন ভাইরাল তাহলে এটা অ্যান্টিভাইরাল চিকিৎসা দিবেন, যদি মনে করেন এটা ফাঙ্গাল তাহলে অ্যান্টিফাঙ্গাল দিবেন, মাউথ ওয়াশ দিবেন, বা পরিচর্যা করতে বলবেন। বা মুখের মধ্যে যদি এক্সিস্টিং কোনো কন্ডিশন থাকে যেটার কারণে ঘাটা হচ্ছে, বা শার্প টুথ আছে সেটার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষত হয়ে হলো, অথবা অনেকে বাধাই করা দাঁত ব্যবহার করেন, সেটার শার্প অংশ থেকে হচ্ছে, সেটা রিপ্লেস করেন। কারো দাঁত তীক্ষ্ণ হয়ে গিয়ে, ধারালো হয়ে গিয়ে সেটার কারণে ক্ষত হচ্ছে, সেটার চিকিৎসা যাই লাগুক না কেন এটা সব করলেন। এগুলি সব করার পরেও যদি দেখা যায় 2 সপ্তাহের মধ্যে এই ক্ষত ভালো হচ্ছে না, চিকিৎসা করা হলো, কিছু ক্ষত আছে চিকিৎসা না করলেও 1 সপ্তাহ 10 দিনে ভালো হয়ে যায়, যেমন অ্যাপথাস আলসার, আবার রিকারেন্ট হয়, বারবারও হতে পারে। কিন্তু কিছু আছে চিকিৎসা দরকার, কিন্তু চিকিৎসা করার পরেও 2 সপ্তাহের মধ্যে ভালো হলো না, তখন সেটাকে আর অধিকতর গুরুত্বের সঙ্গে নিতে হবে। প্রয়োজন হলে বায়োপসি বা এফএনএসসি বা স্ক্র্যাবিং, যেখানে প্রযোজ্য, চিকিৎসক সেই পরীক্ষা করে সঠিক রোগটা নির্ণয় করবেন। যদি সেটা করা না হয়, তাহলে প্রি ম্যালিগন্যান্ট লেশন বা ক্যান্সারের পূর্ব অবস্থার কিছু ক্ষত থাকে, সেটাকে আমরা আর্লি স্টেজে ধরতে পারলে তখন চিকিৎসা করলে ক্যান্সার প্রতিরোধ করতে পারতাম। যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে ওই প্রি ম্যালিগন্যান্ট লেশনটাই একসময় ম্যালিগন্যান্ট লেশন বা ক্যান্সারে রূপান্তর হয়ে যেতে পারে। ফলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে এটা আরও গুরুতর হতে পারে। আর কিছু ক্ষত আছে যেটা বলছিলাম শরীরের অন্যান্য রোগের উপসর্গ হিসেবে দেখা দেয়, সেটা যদি আমি এই উপসর্গে প্রান্তে এসে ক্ষত দেখে ধারণা করতে পারি এবং পরীক্ষা করে ওই রোগটা ধরা যায়, তাহলে তার মূল রোগের চিকিৎসাটাও হবে। আর যদি আমি এখান থেকে রুটে যেতে না পারি, তাহলে মূল রোগটা তিনি বয়ে বেড়াবেন, ওষুধ খাবেন, ভালো হবে না এবং সেটা আরও খারাপের দিকে যাবে।